পারস্য উপসাগরের আকাশে তখনও ভোরের আলো ফুটেনি। মার্কিন বিমান বাহিনীর একটি F-15E স্ট্রাইক ইগল ফাইটার জেট অত্যন্ত গোপনে ও দ্রুত গতিতে উড়ে যাচ্ছিল ইরানের আকাশসীমার উপর দিয়ে। তখন এই ফাইটার জেটের ককপিটে ছিলেন দুজন অভিজ্ঞ ক্রু, একজন পাইলট আর একজন ছিলেন পেছনে থাকা ওয়েপন সিস্টেম অফিসার, যিনি কিনা মার্কিন বিমান বাহিনীর একজন হাই প্রোফাইল কর্নেল। তারা হয়তো ভাবতেও পারেননি পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবন চিরতরে বদলে যাবে। হঠাৎ করে ককপিটের ভেতরে রাডার ওয়ার্নিং রিসিভারে তীব্র শব্দ বেজে ওঠে। নিচ থেকে দেয়ে আসছিল ইরানের একটি শোল্ডার ফায়ার্ড শক্তিশালী ক্ষেপণাস্ত্র। পাইলট বিমানটিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু কাউন্টার মেজার নেওয়ার আগেই মিসাইলটি আঘাত হানে ফাইটার জেটের ইঞ্জিনে। তখন আর ফাইটার জেটকে কন্ট্রোল করা সম্ভবই হচ্ছিল না। আর তখনই কোনো উপায় না দেখে পাইলট ও কর্নেল ইজেক্ট লিভার টেনে বিমান থেকে বেরিয়ে যান। প্যারাশুট করে যখন তারা নিচে নামছিলেন, তখন তাদের চোখের সামনে জ্বলন্ত বিমানটি আছড়ে পড়ে ইরানের ইস্পাহানের দুর্গম পাহাড়ি অঞ্চলে। মাটিতে পা রাখার সাথে সাথে শুরু হয় এক চরম বিপর্যয়। সৌভাগ্যবশত মার্কিন সার্চ অ্যান্ড রেস্কিউ টিম দ্রুত রেসপন্ড করে মূল পাইলটকে ইরানের সীমান্ত পার হওয়ার আগেই উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু পেছনে থাকা ওয়েপন সিস্টেম অফিসার সেই কর্নেল আটকা পড়ে যান ইরানের মূল ভূখণ্ডের অনেক গভীরে। একজন মার্কিন কর্নেল ইরানি বাহিনীর হাতে বন্দী হওয়া মানেই আমেরিকার জন্য এক বিরাট কৌশলগত ও রাজনৈতিক বিপর্যয়। পেন্টাগনে তখন জরুরি বৈঠক বসে। মার্কিন কমান্ডাররা বুঝতে পারে হাতে সময় খুবই কম, যে কোনো মূল্যে ইরানি রেভলিউশনারি গার্ডের আগে সেই কর্নেলকে খুঁজে বের করতেই হবে। কর্নেলকে উদ্ধার করার জন্য দায়িত্ব দেওয়া হয় আমেরিকার সবচেয়ে এলিট স্পেশাল ফোর্স ইউনিটের উপর, যাদেরকে আমরা ডেল্টা ফোর্স হিসেবেই চিনি। কিন্তু ইরানের এত গভীরে গিয়ে কাউকে উদ্ধার করা মোটেও সহজ ছিল না। মার্কিন জেনারেলরা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবিশ্বাস্য পরিকল্পনা করেন। তারা ইরানের ভেতরেই একটি পরিত্যক্ত কৃষিকাজের রানওয়ে বা এগ্রিকালচারাল এয়ার স্ট্রিপ খুঁজে বের করেন, যা জনমানবহীন এলাকায় অবস্থিত ছিল। সেই পরিত্যক্ত রানওয়েকে দ্রুত একটি অস্থায়ী ফরওয়ার্ড অপারেটিং বেস হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডেল্টা ফোর্সের কমান্ডোরা দুটি বিশাল ট্রান্সপোর্ট বিমান এবং 4টি ব্ল্যাক হুক ও চিনুক হেলিকপ্টার নিয়ে গোপনে ইরানের ভেতর ল্যান্ড করে। কিন্তু এই পুরো উদ্ধার অভিযানকে পাহারা দেওয়ার জন্য আকাশের দরকার ছিল এক বিশাল বিমানবহর। মার্কিন বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন বেস থেকে একযুগে প্রায় 155টি যুদ্ধ বিমান আকাশে উড়ায়। এর মধ্যে ছিল 5 জেনারেশনের F-35 স্টেলথ ফাইটার জেট। তাছাড়াও ছিল প্রচুর পরিমাণে নজরদারি ড্রোন। তখন আকাশ জুড়ে যেন আমেরিকার এক মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল। ঠিক ওই সময়ই প্রথম উদ্ধার হওয়া পাইলট মার্কিন গোয়েন্দাদের কাছে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইজেক্ট করার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন। ইরানের অসংখ্য ড্রোন একসাথে দলবদ্ধ হয়ে এমনভাবে উড়ছিল এবং নিখুঁতভাবে দিক পরিবর্তন করছিল, যা দেখতে হুবহু একটি জেলিফিশের মতো। আর এই জেলিফিশ ড্রোন জাক বা ড্রোন সোয়ার্মিং প্রযুক্তির উপস্থিতি মার্কিন কমান্ডোদের আরো সতর্ক করে তোলে, কারণ তারা বুঝতে পারে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আগের মতো নেই। তাই এখন তাদের ধারণার চেয়েও অনেক বেশি আধুনিক। তো সময়টা 2026 সালের 5 এপ্রিল। ওই দিনটা ছিল অভিযানের মূল দিন। ইস্পাহানের সেই পাথুরে আর বরফাবৃত পাহাড়ে অঞ্চলে কর্নেল তখনও নিজেকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু ইরানি সার্চ দলও তার খুব কাছাকাছি চলে এসেছিল। তখন ডেল্টা ফোর্সের কমান্ডোরা হেলিকপ্টার থেকে রুপিং করে মাটিতে নামেন। আকাশে তখন মার্কিন F-35 এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলেছিল। ইরানি রাডারগুলো মার্কিন বিমানগুলোকে লক করার চেষ্টা করেছিল, আর জবাবে মার্কিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানগুলো ইরানের পুরো রাডার সিস্টেমকে জ্যাম করে দিচ্ছিল। আর মাটিতে ডেল্টা ফোর্সের টিম যখন কর্নেলের অবস্থানের দিকে এগোচ্ছিল, তখনই ইরানি বাহিনীর একটি টহল দলের সাথে সরাসরি গুলি বিনিময় হয়ে যায়। আকাশে থাকা মার্কিন A-10 থান্ডারবোল্ট যুদ্ধ বিমানগুলো, যা ওয়ারথগ নামে পরিচিত, তারা ডেল্টা ফোর্সকে ক্লোজ এয়ার সাপোর্ট দিতে নিচে নেমে আসে। আর এই তীব্র গুলাগুলির মাঝেই ডেল্টা ফোর্সের কমান্ডোরা কর্নেলকে খুঁজে পান। তখনই সুরক্ষিতভাবে চিনুক হেলিকপ্টারে তোলা হয়। কিন্তু আমেরিকার আনন্দ করার সময় তখন ছিল না, কারণ আসল বিপদ অপেক্ষা করেছিল তাদের ফেরার পথে। কারণ ইরানের মূল বেস থেকে তখন ভারী বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ দল ধাওয়া করা শুরু করেছে। ডেল্টা ফোর্সকে বহনকারী হেলিকপ্টারগুলো যখন সেই অস্থায়ী এগ্রিকালচারাল এয়ারস্ট্রিপে ফিরে আসে, তখন পরিস্থিতি আরো জটিল রূপ নেয়। আমেরিকা তাদের কর্নেলকে জীবিত উদ্ধার করতে পেরেছিল ঠিকই, কিন্তু এর জন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছে। আকাশের তীব্র আক্রমণের মুখে পড়ে ডেল্টা ফোর্সকে সাহায্য করা সেই ঐতিহাসিক A-10 থান্ডারবোল্ট বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাইলট কোনোমতেই বিমানটিকে টেনে টুনে কুয়েতের আকাশসীমা পর্যন্ত নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে ইজেক্ট করতে বাধ্য হন। তারপর পরই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। আর এদিকে ইরানের সেই অস্থায়ী রানওয়েতে তখন ইরানি বাহিনীর চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। মার্কিন কমান্ডোরা বুঝতে পারেন তাদের এই বিশাল বিমান আর 4টি হেলিকপ্টার নিয়ে টেক অফ করার মতো পর্যাপ্ত সময় বা নিরাপত্তা আর নেই। এই অত্যাধুনিক সামরিক যানগুলো যদি অক্ষত অবস্থায় ইরানিদের হাতে
হাতে পড়ে তবে আমেরিকার সব প্রযুক্তি চুরি হয়ে যাবে। আর তখনই এক লহমায় অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন মার্কিন কমান্ডোরা। ডেল্টা ফোর্সের সদস্যরা কর্নেলকে নিয়ে দ্রুত হেলিকপ্টারে চড়ে বসে মাটিতে রয়ে যাওয়া নিজেদের 2টি বিমান এবং 4টি হেলিকপ্টারে বিস্ফোরক সেট করে দেন। আকাশে উড়ার পরপরই এক প্রচন্ড বিস্ফোরণে নিজেদের কোটি কোটি ডলারের বিমান ও হেলিকপ্টারগুলোকে ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী, যাতে ইরান সেগুলোর কোনো ধ্বংসাবশেষ ব্যবহার করতে না পারে। তো পেন্টাগনের সেই হাই প্রোফাইল কর্নেলকে হয়তো আমেরিকা উদ্ধার করতে পেরেছে, কিন্তু দিন শেষে এই যুদ্ধক্ষেত্র বিশ্বকে একটা নতুন সমীকরণ দেখিয়ে গেল যে ইরানকে বছরের পর বছর ধরে দেয়ালে করে রাখা হয়েছিল, তারা যে আধুনিক প্রযুক্তির দিক থেকে কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তা এই ঘটনা প্রমাণের জন্য যথেষ্ট। তো আজকে এই পর্যন্তই। আর সামরিক প্রযুক্তি ও ইতিহাসের এমন আরো রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের দুনিয়া হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।